আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রতিষ্ঠা। তোমরা নিশ্চয়ই জানো যে আর.এইচ. হুইটেকার পঞ্চরাজ্যে যে শ্রেণীবিন্যাস করেছিলেন তার একটি ভাগ হচ্ছে প্রতিষ্ঠা, অন্যান্য ভাগগুলো হচ্ছে মনেরা, প্রতিষ্ঠা, প্লান্টি, ফাঞ্জি এবং অ্যানিমালিয়া। প্রতিষ্ঠা মানে কি আমি যে বোর্ডে লিখে দিয়েছি, প্রতিষ্ঠা হচ্ছে এককোষী প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক, এককোষী ইউক্যারিওটিক ইউক্যারিওটিককে কী বলা হয়? প্রতিষ্ঠা বলে, এককোষী ইউক্যারিওটিক। কেমন? তাহলে এককোষী ইউক্যারিওটিক দ্বারা হচ্ছে প্রতিষ্ঠা, এবং এদের তিন ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? তিনটে ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে প্রোটোজিয়ান প্রতিষ্ঠা, মানে আদ্যপ্রাণী। প্রোটোজিয়ান মানে কি? আদ্যপ্রাণী। নেক্সট হচ্ছে প্রোটিস্টিয়ান প্রতিষ্ঠা বা শৈবাল, এদের বলে সালোক সংশ্লেষকারী প্রতিষ্ঠা। আর 3 নম্বর হচ্ছে স্লাইম মোল্ড। 3 নম্বর কি? স্লাইম মোল্ড। এরা হচ্ছে খাদক বিয়োজক প্রতিষ্ঠা। তাহলে প্রতিষ্ঠাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কী কী ভাগগুলো আগে মনে রাখবে? কী কী? প্রোটিস্টিয়ান, প্রোটোজোয়ান প্রতিষ্ঠা, প্রোটিস্টিয়ান শৈবাল প্রতিষ্ঠা বলো না, শৈবাল বলো। প্রোটিস্টিয়ান, আমি কি এখানে কী লিখেছি? শৈবাল লিখেছি তো। এই যে প্রোটিস্টিয়ান শৈবাল, তুমি যদি প্রতিষ্ঠা লেখো তাহলে ভুললে, কিন্তু শৈবাল মনে রাখতে হবে, কারণ এখানে সবাই শৈবাল। জলের যে বিভিন্ন শ্রেণী শৈবাল তাদের প্রোটিস্টিয়ান শৈবাল বলে। কেমন? আর একটা হচ্ছে স্লাইম মোল্ড। স্লাইম মোল্ডটা কীরকম? স্লাইম মোল্ড হচ্ছে একটা বৃহৎ জীবগোষ্ঠী যাদের উদ্ভিদ, প্রাণী, ছত্রাক এদের মধ্যে শ্রেণীভুক্ত করা যায় না। কি বুঝতে পেরেছি? উদ্ভিদ, প্রাণী এদের কারণ এদের মধ্যে শ্রেণীভুক্ত করা যায় না। একটা বৃহৎ এককোষীয় যে প্রতিষ্ঠা, এককোষীয় প্রতিষ্ঠা যাদের উদ্ভিদ, প্রাণী, ছত্রাকের মধ্যে অন্তর্ভুক্ত করা যায় না তাদের স্লাইম মোল্ড বলে। কেমন? এই স্লাইম মোল্ড দেখো এখানে লেখা আছে ছত্রাক ও প্রাণীর যে বৈশিষ্ট্য আছে। ছত্রাক, প্রাণী বলতে এখানে অ্যামিবা, কারণ ছত্রাকের মতো এরা রেণু উৎপন্ন করে, আবার অ্যামিবার মতো এরা গমন পদ্ধতি অবলম্বন করে। এই জন্যে এদের ছত্রাক প্রাণী বলে। কি বলে? বা প্রোটোজোয়ান প্রতিষ্ঠাও বলা হয়। তাহলে ছত্রাক প্রাণী কেন বলে? ছত্রাকের মতো রেণু উৎপন্ন করছে আর অ্যামিবার মতো চলন সম্পন্ন করছে। তাহলে দুটো বৈশিষ্ট্য আছে বলে এদের ছত্রাক প্রাণী বলে। এছাড়া আরও কতগুলো বৈশিষ্ট্য এর মধ্যে আছে, এইটা আমি এখানে লিখেছি, আর নতুন করে আলোচনা করব না। মনে রাখতে হবে এই যে এদের মধ্যে স্লাইম মোল্ড কিন্তু একটা বিচিত্র জীবগোষ্ঠী। এদের কিন্তু দেহে ক্লোরোফিল থাকে না, এদের দেহে ক্লোরোফিল থাকে না। এরা না ছত্রাক, না ব্যাকটেরিয়া, না প্রাণী, না উদ্ভিদ, এইরকম একটি বিচিত্র জীবগোষ্ঠী যাদের স্লাইম মোল্ড বলা হয়েছে। এদের খাদক মানে কি? খাদক মানে যারা উৎপন্ন খাবার খায়, প্রাণীরা খায়, সেই জন্য এরা প্রাণী। আর বিয়োজক কেন? ছত্রাকরা বিয়োজিত করতে পারে। তাহলে একদিকে ছত্রাকের বৈশিষ্ট্য আছে আর একদিকে প্রাণীদের বৈশিষ্ট্য আছে। খাদক কারা? প্রাণীরা খাদক, সেই জন্য এদের কি বলা হয়? জল খাবে? আচ্ছা, তাহলে এরা হচ্ছে, এরা কি? এরা হচ্ছে ছত্রাক প্রাণী। কি বলা হয় এদের? ছত্রাক প্রাণী। মনে রাখতে হবে এরা কিন্তু ক্লোরোফিল বিহীন। এরা ক্লোরোফিল বিহীন। এবং এদের যে থ্যালাস দেহ লেখা আছে দেখবে, থ্যালাস দেহটা ডিপ্লয়েড। থ্যালাস দেহটা কেমন? এবং মেয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন করে। মেয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে কি রেণু উৎপন্ন করে? দেখো লেখা আছে এখানে হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন করে। এই হ্যাপ্লয়েড রেণু আবার অঙ্কুরিত যখন হয় তখন অ্যামিবয়েড কোষ বা মিক্সি, দেখো এখানে লেখা আছে অ্যামিবয়েড কোষের নাম হচ্ছে মিক্সিমিবা। অ্যামিবয়েড, এই অ্যামিবয়েড কোষ দেখেছো? তাহলে এদের দেহটা কেমন? ডিপ্লয়েড। মিক্সিমিবা, এই যে মিক্সামিবা, মিক্সামিবা। তাহলে এদের দেহটা হচ্ছে থ্যালাস প্রকৃতির। থ্যালাস মানে সমাঙ্গ। সমাঙ্গ মানে মূল কাণ্ড পাতায় বিভেদিত নয়।
এমন একটি দেহ থ্যালাস প্রভৃতি, এবং দেহটা কিন্তু ডিপ্লয়েড। এই দেহটি কিন্তু ডিপ্লয়েড দেহ থেকে হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হয় মেয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে, আর এই রেণু অঙ্কুরিত হয়ে অ্যামিবয়েড কোষ বা মিক্সি বা উৎপন্ন করে। তাহলে আমরা জানলাম। এবং স্লাইম মোল্ড হচ্ছে এখানে লেখা নেই, দুই প্রকার, একটা হচ্ছে কোষীয় স্লাইম মোল্ড আর একটা হচ্ছে অকোষীয়। এটি লিখে নেবেন। স্লাইম মোল্ড কয় প্রকার? অকোষীয় স্লাইম মোল্ড আর কোষীয় স্লাইম মোল্ড। আর এখানে আমরা এখানে দেখো প্রোটোজোয়ান প্রতিষ্ঠা। প্রোটোজোয়ান প্রতিষ্ঠা তোমরা নিশ্চয়ই লিখেছো। প্রোটোজোয়ান প্রতিষ্ঠাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কিসের উপরে ভিত্তি করে? প্রথম আমি এখানে পড়াবো এবং সাইডে প্রশ্ন দিয়ে দেবো। প্রশ্নগুলো উত্তর তুমি বাড়িতে বসে লিখে নিয়ে আসবে। এই যে তাহলে দেখো প্রোটোজোয়ান প্রতিষ্ঠা, দেখো বোর্ডে লেখা আছে। প্রোটোজোয়ান প্রতিষ্ঠাকে খাতায় তোমরা লিখে ফেলেছো। 4টি ভাগে ভাগ করা হয়েছে। কিসের ভিত্তিতে? তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে গমনাঙ্গের ভিত্তিতে। এদের 4 ভাগে ভাগ করা হয়েছে। কিসের উপর ভিত্তি করে প্রোটোজোয়ান প্রতিষ্ঠাতে 4 ভাগে ভাগ করা হয়েছে? গমনাঙ্গ। প্রাণীগুলোর নাম মনে রাখবে, লিখতে পারবে। যেমন প্রথমটার নাম হচ্ছে জু ফ্লাজেলেট। জু ফ্লাজেলেটের উদাহরণ হচ্ছে ইউগ্লিনা আর জিয়ার্ডিয়া। তাহলে আমরা জানি যে ইউগ্লিনার গমনাঙ্গ ফ্লাজেলা। কেমন? নেক্সট হচ্ছে, তারপরে আমি পরবর্তী আমি এই ছকগুলো লিখব। তারপরে হচ্ছে সার্কোডিনা। দ্বিতীয় বিভাগটার নাম কি? সার্কোডিনা। সার্কোডিনা এর উদাহরণটা হচ্ছে অ্যামিবা ইন্টামিবা। আমরা জানি যে অ্যামিবার গমনাঙ্গের নাম সিন্ডোপোডিয়া বা ঘনপথ। সহজ জেল মতবাদ অনুযায়ী এটা তৈরি হয়। নেক্সট হচ্ছে কি? স্পোরোজোয়া। স্পোর তৈরি করে। কে করে? প্লাজমোডিয়াম ভাইভাক্স আমরা জানি স্পোর তৈরি করে। এর উদাহরণ হচ্ছে প্লাজমোডিয়াম, আর একটা হচ্ছে মনোসিস্টিস। এদের কিন্তু গমনাঙ্গ নেই। তাহলে কাদের গমনাঙ্গ নেই? স্পোরোজোয়া, এটা কিন্তু অনুপস্থিত। নেক্সট হচ্ছে একদম শেষেরটা হচ্ছে সিলিয়েটা। প্যারামিসিয়ামে সিলিয়েটা থাকে, আর কি ওপালিনা। তাহলে এই গমনাঙ্গের ভিত্তিতে 4 ভাগে ভাগ করা হয়েছে। এরপরে দেখো, এরপরে দ্বিতীয় ভাগের নাম কি? প্রোটিস্টিয়ান। প্রোটিস্টিয়ান শৈবাল। এরা সবই কিন্তু সামুদ্রিক। সামুদ্রিক বলো, সবাই সামুদ্রিক না। ইউগ্লিনা তো মিষ্টি জলে। তাহলে সবাই জলজ শৈবাল। সবাই জলজ বিভিন্ন শ্রেণীর শৈবাল। যেমন প্রথমেই রয়েছে ডাইনোফ্লাজেলেট। ডাইনোফ্লাজেলেট, এই ডাইনোফ্লাজেলেট এর উদাহরণ হচ্ছে গ্রেনোডিয়াম, জিমনোডিয়াম, পিরিডিনিয়াম। এরা হচ্ছে কি বিভিন্ন রকম। ছবিগুলো আমি দেখাবো, 3টে ছবি আছে। তারপরে হচ্ছে ক্রাইসোফাইটস। ক্রাইসোফাইটসের দেখো দ্বিতীয় ভাগ নিশ্চয় লিখেছি তোমরা। ক্রাইসোফাইটস এর উদাহরণ হচ্ছে মেলোসিলা। আর তৃতীয় হচ্ছে ইউগ্লিনেট। ইউগ্লিনেটস হচ্ছে ইউগ্লিনা। কেমন? এরপরে যে স্লাইম মোল্ড আমরা আলোচনা করেছি আমরা আজকে। তাহলে প্রোটিস্টিয়ান আমি মুছে দিচ্ছি। প্রোটিস্টিয়ান প্রতিষ্ঠা, তার হলো প্রোটোজিয়ান প্রতিষ্ঠা। বিভিন্ন ভাগগুলো আলোচনা করব, মানে ছকের সাহায্যে লিখবো তার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো। আমরা এটা এই পর্যন্ত মুছে দিচ্ছি। আচ্ছা, তোমরা একটা ছক করবে। প্রশ্নটা আমি লিখে দিচ্ছি। প্রথমে লেখো প্রশ্নটা। প্রশ্নটা হচ্ছে দেখো প্রোটোজোয়ান প্রতিষ্ঠা তে বিভিন্ন বিভাগের বৈশিষ্ট্য ছকের সাহায্যে দেখাও। ছকটা হলে তোমরা মনে থাকবে, ছকের সাহায্যে দেখাও। আমরা একটা ছকের সাহায্যে
তাহলে প্রোটোজোয়ান প্রতিষ্ঠাদের বিভিন্ন বিভাগের বৈশিষ্ট্য ছকের সাহায্যে দেখাবো। দেখো আমরা একটা দাগ দিয়ে নিই। প্রথম হচ্ছে বিষয়, প্রথমটা হচ্ছে বিষয়, চারটে ভাগ করব। আচ্ছা, চারটে ভাগ আমরা করছি। প্রথমটার নাম নিশ্চয়ই তোমাদের খাতায় লেখা আছে। প্রথমটার নাম হচ্ছে জু ফ্লাজেলেট। লেখো জু ফ্লাজেলেটস, জু ফ্লাজেলেটস মুখস্থ করবে। দ্বিতীয়টার নাম হচ্ছে সার্কোডিনা, দ্বিতীয় নাম হচ্ছে সার্কোডিনা। তৃতীয় নাম কি? স্পোরোজয়েড। তো তৃতীয় নামটা কি লিখেছি দেখো তো, স্পোরোজোয়া না, স্পোরোজোয়া। তৃতীয় নামটা হচ্ছে স্পোরোজোয়া। আর 4 নাম্বারটা হচ্ছে সিলিয়েটা। 4 নাম্বারটা হচ্ছে সিলিয়েটা। প্রথমে দেখো এই উদাহরণগুলো আগে লিখে নাও, তাহলে উদাহরণগুলো প্রথমে লিখে নিলে তোমাদের মনে থাকবে। এই যে জু ফ্লাজেলেট, এইটা হচ্ছে ইউগ্লিনা, উদাহরণটা হচ্ছে ইউগ্লিনা। আর হচ্ছে জিয়ার্ডিয়া, এদের উদাহরণ হচ্ছে ইউগ্লিনা এবং জিয়ার্ডিয়া। এটা মুখস্থ করবে আগে, উদাহরণটা মুখস্থ করলে। এবার দেখো সার্কোডিনা হচ্ছে অ্যামিবা এন্টামিবা, অ্যামিবা। আর একটা উদাহরণ হচ্ছে এন্টামিবা। এটা স্পোরোজোয়া, স্পোরোজোয়া হচ্ছে প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম। আর একটা লেখো মনোসিস্টিস, প্লাজমোডিয়াম। হ্যাঁ বলো। অ্যামিবা আর এন্টামিবা, ও মিবা হবে, এন্টামিবা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, মনোসিস্টিস, মনোসিস্টিস। আচ্ছা, সিলিয়েটা, সিলিয়েটা হচ্ছে প্যারামেসিয়াম, প্যারামেসিয়াম। আর একটা লেখো ওপালিনা। আচ্ছা, তাহলে আমরা এই উদাহরণটা লিখে ফেললাম। প্রত্যেকে উদাহরণটাকে মুখস্থ করবে। তাহলে দেখো জু ফ্লাজেলেট, সার্কোডিনা, স্পোরোজোয়া, সিলিয়েটা। তাহলে উদাহরণটা জানলাম। এবার দেখো এই প্রথমটা লিখবো গমনাঙ্গ। প্রথমে লিখবো আমরা গমনাঙ্গ। আচ্ছা দেখো জু ফ্লাজেলেট, ইউগ্লিনা, এদের গমনাঙ্গ নাম হচ্ছে ফ্লাজেলা। গমনাঙ্গের নাম কি? ফ্লাজেলা। সার্কোডিনা, এর নাম হচ্ছে ক্ষণপদ। মনে রাখতে হবে এই ঘনপদ যে যার মাধ্যমে তৈরি হয় সেটা হচ্ছে সল জেল। একটু লিখে রাখো, সল জেল অনুযায়ী তৈরি হয়। অর্থাৎ প্রোটোপ্লাজমের ঘনত্বের পরিবর্তন ঘটিয়ে তারা ঘনপদ তৈরি করে। মানে পরিধির দিকে যখন ঘনপদ তৈরি করবে, পরিধির দিকে প্রোটোপ্লাজমের ঘনত্ব বাড়িয়ে দেয় এবং ঘনপদ তৈরি করে। সল জেল মতবাদ অনুযায়ী ঘনপদটা তৈরি হয়। নেক্সট হচ্ছে স্পোরোজোয়া, এদের কিন্তু অনুপস্থিত, কাদের নেই এটা মনে রাখবে, এদের নেই। সিলিয়েটা, এদের হচ্ছে সিলিয়া। তাহলে গমনাঙ্গের ভিত্তিতে আমরা পার্থক্য করলাম এবং প্রত্যেকের গমনাঙ্গ লিখলাম, কাদের নেই এটাও কিন্তু লিখে রাখলাম।
কাদের নেই? লিখতে বলতে পারে নিম্নলিখিত বা প্রদত্ত প্রতিষ্ঠানদের মধ্যে কাদের গমনাঙ্গ নেই? আমি প্রশ্ন লিখব, প্রশ্ন করা হয়ে গেছে অলরেডি, 40টা প্রশ্ন লিখেছি। দুদিন পরে কি বলো? সল জেল। সল জেল, সল জেল হচ্ছে, এর মানেটা হচ্ছে সল জেল একটি মতবাদ যার মাধ্যমে ঘনপথ তৈরি হয়, অর্থাৎ অ্যামিবা তার কোষ প্রাচীরের দিকে, পরিধির দিকে প্রোটোপ্লাজমের ঘনত্ব পরিবর্তন করে, গাঢ় করে ফেলে এবং ওই যেদিকে গমনের অভিমুখে একটি অস্থায়ী ঘনপথ তৈরি করে। তার মধ্যে কী করে? দেহের পেছন দিক থেকে প্রোটোপ্লাজম তার মধ্যে প্রবাহিত করে এবং ঘনপথের অগ্রভাগটি আঠালো হয়, ফলে মৃত্তিকার সঙ্গে সংলগ্ন হলো এবং পেছনের দিকটি পশ্চাৎভাগটা ঘুরিয়ে সামনে এলো। এই যে পদ্ধতি, এই পদ্ধতি পুনরাবৃত্তি করে অ্যামিবা গমন সম্পন্ন করে। কিন্তু বুঝতে পেরেছি? এরকম ক্লাস 10-এ খানিকটা পড়েছে বোঝা যায়। আচ্ছা, যাই হোক, গমনাঙ্গ আমরা লিখলাম। তাহলে দেখো প্রতিষ্ঠান, প্রোটোজোয়ান প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর যে গমনাঙ্গ আমরা এটা লিখেছি। এবার দেখো এদের যে পুষ্টি পদ্ধতি, কিভাবে এরা পুষ্টি সম্পন্ন করে সেটা আমরা জানব। এই পুষ্টি পদ্ধতিটা আমরা লিখব। পুষ্টি পদ্ধতি দেখো, এই ইউগ্লিনা হচ্ছে পরজীবী, মৃতজীবী এবং এরা কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে। কিছু কিছু সালোক সংশ্লেষ যারা করতে পারে, মানে সালোক সংশ্লেষ সহভোজী। তাহলে নিশ্চয়ই আমরা জানলাম পরজীবী থাকতে পারে, মৃতজীবী হতে পারে আর সালোক সংশ্লেষ সহভোজী হতে পারে। একটা কথা মনে রাখবে, এই ইউগ্লিনার মধ্যে এই মৃতজীবী আর সহভোজী এই দুটো বৈশিষ্ট্য আছে। এই জন্য এই ইউগ্লিনাকে কি বলে দেখো? মিক্সোট্রফিক বলে। এই মিক্সোট্রফিক কথাটা লিখে রাখো। মিক্সোট্রফিক মানে কি? মিক্সোট্রফিক মানে মৃতজীবী আর মৃতজীবী পুষ্টি সম্পন্ন করে আর সহভোজী। মৃতজীবী প্লাস সহভোজী এই দুটোকে একসঙ্গে মিক্সোট্রফিক বলে। কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? একমাত্র এটা ইউগ্লিনা, এর মধ্যে ইউগ্লিনার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মিক্সোট্রফিক পুষ্টি, ইউগ্লিনা। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সালোক সংশ্লেষ সহভোজী, এই যে সহভোজী পুষ্টি আবার মৃতজীবী, এই দুটোই দেখা যায়। এখন দিনের বেলা এদের দেহে ক্লোরোফিল থাকে, এরা সালোক সংশ্লেষ করে। রাত্রিবেলা সূর্যের আলো থাকে না, তখন এরা মৃতজীবী পুষ্টি সম্পন্ন করে। দুই প্রকার পুষ্টি সম্পন্ন করে ইউগ্লিনা, তাই একে মিক্সোট্রফিক পুষ্টি বলা হয়, মনে রাখবে। নেক্সট দেখো সার্কোডিনা, এরা হলজৈব পুষ্টি সম্পন্ন করে। হলজৈব মানে কি? হলজৈব মানে হচ্ছে, নিশ্চয়ই আমরা জানি যে প্রাণীর পুষ্টিকে হলজৈব বলে। 5টা ভাগ। আমরা প্রাণীদের ক্ষেত্রে আমরা কি জানি? যে খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ, এই যে 5টা ভাগ, এই টোটালটাকে বলে হলজৈব। খাদ্য গ্রহণ, তারপরে পরিপাক, তারপরে শোষণ, তারপরে আত্তীকরণ, তারপরে বহিষ্করণ। এবার দেখো স্পোরোজোয়া, প্লাজমোডিয়ামের কথা তোমরা পড়েছো। প্লাজমোডিয়াম খুব ইম্পর্টেন্ট ক্লাস 12-এর ক্ষেত্রে। প্লাজমোডিয়াম একটি পরজীবী মশা, যে ম্যালেরিয়া যে জীবাণু, সেই জীবাণুর নাম হচ্ছে প্লাজমোডিয়াম। 4টে ভাগ আছে, আমি একটা ভাগের বলছি, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। এরা যৌন এবং অযৌন দুটো, আচ্ছা এইগুলো তো যৌন অযৌন আমি পরে আসছি। এরা কিন্তু সম্পূর্ণ পরজীবী, এরা পূর্ণ পরজীবী। অর্থাৎ পরজীবী কেন? এরা মশার দেহে জনন সম্পন্ন করে। অযৌন জনন মানুষের দেহে ঘটে, যৌন জনন মশার দেহে ঘটে। কেমন? অর্থাৎ প্লাজমোডিয়াম এদের দুটো জনন পদ্ধতি। এদের পোষক হচ্ছে মানুষ এবং মশা। এদের পোষককে মানুষ এবং মশা, মুখ্য পোষক মশা। কেন? সেখানে যৌন জননটা হচ্ছে।
আর গৌণ প্রসব হচ্ছে মানুষ, কারণ সেখানে অযৌন জনন হচ্ছে। যাই হোক, জনন আমরা লিখবো। আচ্ছা দেখো, পূর্ণ পরজীবী সিলিয়েটা এরা কিন্তু এরাও কিন্তু হলজয়ী, এরা হলজয়ী। আমরা এটা নিশ্চয়ই জানলাম হলজয়ী। এবার পুষ্টি সম্পন্ন, পুষ্টির উপরে ভিত্তি করে একটা পার্থক্য আমরা লিখলাম। এইবার আমরা লিখব যে এদের মধ্যে যে পুষ্টি পদ্ধতি লিখলাম। আচ্ছা, পুষ্টি পদ্ধতি। এবার অযৌন জনন, দেখো এই অযৌন জনন কিসের মাধ্যমে ঘটে? অযৌন জনন জু ফ্লাজেলেট, এদের ক্ষেত্রে মনে রাখবে অযৌন জনন ঘটে দ্বিবিভাজন। এদের ক্ষেত্রে দ্বিবিভাজন, বহু বিভাজন এবং রেণু উৎপাদন, এটা আমরা নিশ্চয়ই জানলাম। নেক্সট হচ্ছে স্পোরোজোয়া, এদের ক্ষেত্রে বহু বিভাজন। এই বহু বিভাজনটা কোথায় ঘটে? বহু বিভাজনটা কিন্তু মানুষের দেহে। মানুষের দেহে কোথায়? প্রথমে মানুষের দেহে লোহিত কণিকা, যকৃৎ এবং লোহিত কণিকা, যকৃৎ ও লোহিত কণিকায়, ঘটে অযৌন জনন। তাহলে অযৌন জনন বহু বিভাজন পদ্ধতিতে ঘটে এবং এই বহু বিভাজনটা মানুষের দেহে ঘটে। মানুষের কোথায়? যকৃৎ আর লোহিত কণিকায়। আর সিলিয়া প্যারামেসিয়াম, এদের কিন্তু দ্বিবিভাজন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন হয়। তাহলে অযৌন জনন পদ্ধতি আমরা জানলাম। এবার আমরা জানব যৌন জনন। দেখো এদের ক্ষেত্রে যৌন জননের একটা ভাগ, তার নাম হচ্ছে সিঙ্গামি। তিন প্রকার আমরা জানো, আইসোগামী, অ্যানাইসোগামী আর কুগামী। সিঙ্গামি পদ্ধতিতে ঘটে। এক্ষেত্রে এটা হচ্ছে সিঙ্গামি, এটাও কিন্তু সিঙ্গামি। এখানে স্পোরোজোয়ার ক্ষেত্রে এটাও সিঙ্গামি লেখো। আর এখানে কিন্তু লেখো কনজুগেশন বা সংশ্লেষ পদ্ধতিতে ঘটে। অর্থাৎ যৌন জননের ভাগটা আমরা জানলাম। এবার দেখো ইউডিনা ক্ষেত্রে দমনাঙ্গ, পুষ্টি। আচ্ছা, আরেকটা কি ভাগ আছে, আরেকটা বৈশিষ্ট্য, দমনাঙ্গ, পুষ্টি। আছে, পুষ্টি আছে। আরেকটা বৈশিষ্ট্য আছে। আচ্ছা, আরেকটা বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যটা হচ্ছে কোষের আবরণ। কোষের আবরণটা আমার মনে ছিল না, এটা কোষের আবরণটা দেখো। কোষের আবরণ দেখো জু ফ্লাজেলেট। এই কোষের এদের কোষপ্রাচীর থাকে না, কি থাকে? পেলিকল। এটা মনে রাখবে, পেলিকল দ্বারা কোষদেহ আবৃত। কোষদেহ আবৃত কি দিয়ে আবৃত? পেলিকল দ্বারা। সার্কোডিনা, এদের ক্ষেত্রে কিন্তু অ্যামিবার ক্ষেত্রে কিন্তু প্লাজমা পর্দা দ্বারা
কোষ দেহ আবৃত। তাহলে কোষ দেহ আবৃত কি দিয়ে? প্লাজমা পর্দা। স্পোরোজোয়া প্লাজমোডিয়াম মানুষের এবং মশার দেহে থাকে। মানুষের পাকস্থলীতে বা পাকস্থলী বলছি, মানুষের দেহে দেখো থাকে। এদের এই পেলিকলও থাকবে বা কখনো কখনো কিউটিকল থাকে। পেলিকল বা কিউটিকল দিয়ে আবৃত। কিউটিকল এদের কিন্তু এরা হচ্ছে পেলিকল দিয়ে আবৃত। তাহলে এই যে এইটুকু বললেই হবে। তোমাদের বইতে পুরো জিনিসটা আমি এখানে তুলে ধরেছি। প্রথমটা হচ্ছে গমনাঙ্গ, দ্বিতীয়টা হচ্ছে পুষ্টি পদ্ধতি, তৃতীয়টা হচ্ছে অযৌন জনন, 4 নম্বর যৌন জনন, আর কোষের আবরণ। আমরা প্রোটোজোয়ান প্রতিষ্ঠাদের যে বিভিন্ন ভাগ, সেই 4টে ভাগ, তাদের উদাহরণটা আগে দিয়ে তারপরে তোমরা এই ছকটা মুখস্থ করবে, তাহলে মনে থাকবে। আচ্ছা, সবাই এটা বুঝতে পেরেছো? পরের দিন আমি আবার বুঝিয়ে দেবো। আগে তোমরা এটা দেখো, একটু পড়ে নাও, কারণ বইয়ে অনেক কিছু থাকবে। আমি এটা জিনিসটা করে তোমাদের কাছে তুলে ধরলাম। এই ছক করে মুখস্থ করবে, তাহলে তাড়াতাড়ি মুখস্থ হবে। আচ্ছা, এরপরে এটা তো আমরা প্রোটোজোয়ান প্রতিষ্ঠাদের বিভিন্ন বিভাগ সম্বন্ধে ছকের সাহায্যে আলোচনা করলাম। এরপরে আমরা যাব প্রোটিস্টিয়ান শৈবাল। ঠিক আছে, তাতে ছবি আছে, এটা আমরা বুঝে দেবো। সবাই লেখা হয়ে গেছে? আচ্ছা, ওপরের দিকটা মুছে দিচ্ছি আমি। পরের প্রশ্ন আমরা লিখব। আচ্ছা, পরের প্রশ্ন লেখো। এবার আমরা যেটা লিখব সেটা হচ্ছে প্রোটিস্টিয়ান। প্রোটিস্টিয়ান শৈবাল। মনে রাখবে, প্রোটিস্টিয়ান শৈবাল এদের কি বলা হয়? সালোক সংশ্লেষকারী শৈবাল। শৈবালদের বিভিন্ন বিভাগের বৈশিষ্ট্য লেখো। আমি একটা প্রশ্নের মধ্যে সবটাই লিখে দিচ্ছি। এবার আমরা একটা ছক হবে। এটা আমরা ছক করবো না, কারণ ছবি আছে তো, আলাদা আলাদা ছবি আছে। দেখো, প্রোটিস্টিয়ান শৈবাল বা সালোক সংশ্লেষকারী শৈবালদের কটি বিভাগে ভাগ করা হয়েছে? তোমরা জানো যে 3টি বিভাগে ভাগ করা হয়েছে। কটি বিভাগে? আমরা এটা উত্তর লিখব। 3টি বিভাগে ভাগ করা হয়েছে। 3টি বিভাগে ভাগ করা হয়েছে। আমরা 1 নম্বর লিখব, তারপরে 2 নম্বর, তারপরে 3 নম্বর। প্রথম নাম্বারটা হচ্ছে ডাইনোফ্ল্যাজেলেটস। ডাইনোফ্ল্যাজেলেটস নিশ্চয়ই এর উদাহরণ তোমরা লিখেছ। গ্রেনোডিনিয়াম, পিরিডিনিয়াম, জিমনোডিনিয়াম। এই 3টে আছে, গ্রেনোডিনিয়াম, পিরিডিনিয়াম আর জিমনোডিনিয়াম। ডাইনোফ্ল্যাজেলেটস বৈশিষ্ট্য দেখো। এদের বৈশিষ্ট্যগুলো আমরা একটু লিখব, তারপরে দেখো বৈশিষ্ট্য মুখস্থ করতে হবে। ছবি আমরা ওইখানটায় আঁকছি।
এই দিকটা একটু ফাঁকা রাখি, না আচ্ছা ছবিটা আগে এঁকে ফেলি এইদিকে, তারপরে আমি বৈশিষ্ট্য এদিকে লিখবো। আচ্ছা দেখো ছবিটা আমরা এই গ্লেনোডিনিয়াম এর ছবিটা আমরা এই দিকটা আঁকবো। এটা এই ছবিটা হচ্ছে গ্লেনোডিনিয়াম। আচ্ছা এটা একটু নিচে লিখি। এই যে গ্লেনোডিনিয়াম এই ছবিটা এঁকেছি, এর এগুলো ভাগগুলো এরকম করে একটু দেখিয়ে দাও। আচ্ছা দেখো এই যে এখান থেকে একটা ফ্ল্যাজেলা বেরিয়ে গেছে, আচ্ছা এখান থেকেও আরেকটা ফ্ল্যাজেলা সৃষ্টি হয়েছে, নিচে থেকে এই যে দুটো ফ্ল্যাজেলা, এই জন্য নাম হচ্ছে ডাইনো, মানে দুটো ফ্ল্যাজেলা আছে। উপরের দিকে দেহ দুটো খণ্ড নিয়ে গঠিত, উপরের দিকে নাম অংশে এপিভাল, আর নিচের দিকের এই খণ্ডটার নাম হচ্ছে এপিভাল, আর নিচের দিকে খণ্ডের নাম হচ্ছে হাইপোভাল। এপিভাল আর হাইপোভাল, আর এই দুটো খণ্ড যেখানে যুক্ত হয়েছে তাকে বলে গার্ডেল। তাহলে এই গার্ডেল, আর এটা হচ্ছে ফ্ল্যাজেলা, এই অংশটার নাম হচ্ছে, এই যে দুটো ফ্ল্যাজেলা দেখছো এটা হচ্ছে ফ্ল্যাজেলা। তাহলে আমরা এই যে একটা এরকম তিনটে ছবি আছে, তোমরা দেখবে এরকম ফ্ল্যাজেলা থাকলে তিনটে ছবি আছে, আরেকটা ছবিও আমি এঁকে দিতে পারি, সময় যাবে। পিরিডিনিয়ামের ছবিটা আমি এখানে একটু এঁকে দেখাচ্ছি। পিরিডিনিয়াম এখানে এঁকে দেখাই। এটা আমি তাড়াতাড়ি করে আঁকছি। এটার নাম হচ্ছে পিরিডিনিয়াম। আচ্ছা আমরা দুটো ছবি এঁকেছি, আরেকটা ছবি আছে, যাই হোক আমি দুটো ছবি এঁকেছি এরকম। তাহলে দেখো প্রত্যেকটা অংশ এরকম আছে, এপিভাল, হাইপোভাল এবং গার্ডেল। তাহলে বৈশিষ্ট্য দেখো, খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, 1 নম্বর হচ্ছে লাল রঙের, সমুদ্রের জল যে লাল রং দেখায়, এই যে লাল রঙের সামুদ্রিক শৈবাল, মনে রাখবে লাল রঙের সামুদ্রিক শৈবাল, এরা হচ্ছে লাল রঙের সামুদ্রিক শৈবাল। 1 নম্বর হচ্ছে লাল রঙের সামুদ্রিক শৈবাল। উপকূলীয় অঞ্চলের জল লাল দেখায় কেন? এই শৈবালের জন্য। 2 নম্বর দেখো, 2 নম্বর হচ্ছে কি, 2 নম্বর হচ্ছে এদের
যে সঞ্চিত খাদ্য, সঞ্চিত খাদ্যের নাম কি? সঞ্চিত খাদ্যের নাম হচ্ছে স্টার্চ। 3 নম্বর হচ্ছে ক্লোরোফিল কি থাকে। দেখো এদের ক্লোরোফিল কি থাকে। ক্লোরোফিলের মধ্যে এ থাকে আর সি থাকে, আর তার সঙ্গে বিভিন্ন ক্যারোটিনের থাকে। ক্যারোটিন, এই ক্যারোটিনেটগুলো কি কি? ক্যারোটিনের হচ্ছে পাইরিনয়েড থাকে আর নিও পাইরিনয়েড। আচ্ছা, ক্লোরোফিল গেল। এবার দেখো দেহ, কোষ দেহ দুটি খণ্ডে বিভক্ত। এই নামগুলো বলতে হবে। কোষ দেহ দুটি খণ্ডে বিভক্ত। ছবিতে দেখতে পাচ্ছ কোষ দেহ কটি খণ্ডে বিভক্ত? দুটি খণ্ডে বিভক্ত। নাম কি? নাম হচ্ছে ওপরের অংশটা, ওপরের খণ্ড কি নাম? এপিভাল। আর নিচের খণ্ড হাইপোভাল। নিচের খণ্ডের নাম কি? হাইপোভাল। খণ্ড দুটি যুক্ত থাকে যে অংশে, খণ্ড দুটি দেখো যুক্ত থাকে যে অংশে যুক্ত থাকে তাকে কি বলে? গার্ডেল বলে। তাহলে এবার দেখো দেহে কটা ফ্ল্যাজেলা আছে? কোষ দেহে দুটি ফ্ল্যাজেলা থাকে। কোষ দেহে কটি ফ্ল্যাজেলা থাকে? কোষ দেহে দুটি ফ্ল্যাজেলা, দুটি ফ্ল্যাজেলা থাকে। আচ্ছা দেখো, তাহলে আমরা ডাইনোফ্ল্যাজেলেটস এর বৈশিষ্ট্যটা আমরা বলছি। ডাইনোফ্ল্যাজেলেটস উদাহরণ দেখলাম, এবং এরা হচ্ছে লাল রঙের সামুদ্রিক শৈবাল, সঞ্চিত খাদ্য স্টার্চ, ক্লোরোফিলের মধ্যে থাকে এ ও সি, ক্যারোটিনের মধ্যে থাকে পাইরিনয়েড এবং নিওপাইরিনয়েড। কোষ দেহ দুটি খণ্ডে বিভক্ত। উপরের খণ্ডটিকে এপিভাল, নিচের খণ্ডটিকে হাইপোভাল। দুটি খণ্ড যেখানে যুক্ত থাকে তাকে বলে গার্ডেল, এবং কোষ দেহে দুটি ফ্ল্যাজেলা থাকে। কেমন? এই পর্যন্ত নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম। তাহলে খুব সোজা আমরা দেখলাম। আচ্ছা, এবার আমরা পরের এইটুকু জানলেই হবে, খুব বেশি জানার দরকার নেই। এইটুকু যে এবার আমরা পরেরটা জানবো। এটা হচ্ছে ডাইনোফ্ল্যাজেলেট, অর্থাৎ এর উদাহরণ নিশ্চয়ই তোমরা দেখেছ। উদাহরণগুলো মনে রাখবে। লাল রঙের সামুদ্রিক শৈবাল, এবং উপকূলীয় অঞ্চলের জল কিন্তু এর জন্য লাল হয়। আচ্ছা, এটা লেখা হয়ে গেছে সবার? আচ্ছা, লিখে নাও। এরপরে আমরা তাহলে প্রথমটা আমরা জানলাম ডাইনোফ্ল্যাজেলেটস। ছবিটা দেখবে, এইটুকু দেখবে। এখানে ছবিগুলো দেখলে এইগুলো দেখলে তোমাদের খানিকটা মনে আসবে। লাল রঙের শৈবাল। এবার আমরা দ্বিতীয়টা লিখব। আচ্ছা, নিচে মুছি। আচ্ছা, দ্বিতীয়টা ছবিগুলো আঁকবে পেন্সিল দিয়ে, খুব তাড়াতাড়ি করে আঁকবে, খুব বেশি ভালো দরকার নেই। সেটা ছবিটা আঁকতে পারলে আঁকবে। আচ্ছা, আমরা এবার 2 নম্বরটা পড়ব। দেখো প্রোটিস্টিয়ান শৈবালদের দ্বিতীয়টার নাম হচ্ছে, দ্বিতীয়টার নাম কি? দ্বিতীয়টার নাম প্রথমটার নাম হচ্ছে জুফ্ল্যাজেলেট। এবার দ্বিতীয়টার নাম হচ্ছে ক্রাইসোফাইটস। দ্বিতীয়টার নাম কি?
ক্রাইসোফাইটস। ক্রাইসোফাইটসের উদাহরণটা কি? ক্রাইসোফাইটসের উদাহরণ হচ্ছে মেলোসিডা। মেলোসিডা এরা কিন্তু এদের ছবি নেই, এরা হচ্ছে ডায়াটম। এরা হচ্ছে এই উপরের ছবিটা কি ছবি এঁকেছো? আচ্ছা, এইটুকু আমি মুছে দিই। আচ্ছা, এদের বৈশিষ্ট্য আমরা লিখবো। ক্রাইসোমিবা বৈশিষ্ট্য। ক্রাইসোমিবা হচ্ছে এরা এককোষী। এরা এককোষী সামুদ্রিক শৈবাল। এককোষী সামুদ্রিক শৈবাল। এদের কি বলে দেখো, এদের ডায়াটম বলে। হ্যাঁ বলো। না, এর ড্রয়িং নেই, না এর পরেরটা আছে। আচ্ছা, এরা এককোষী সামুদ্রিক শৈবাল, এদের কি বলে? ডায়াটম বলে। এককোষী সামুদ্রিক শৈবাল, এদের ডায়াটম বলে। আচ্ছা, এইটুকু মুছে দেবো। আচ্ছা, নেক্সট দেখো 2 নম্বর। দেখো 2 নম্বর হচ্ছে 2 নম্বর কি, এই এদের যে এরা এদের আমরা কি দেখব? এদের আমরা দেখব যে এদের কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীর থাকে না, কিন্তু দেহ এপিথিকা এবং হাইপোথিকা, এপিথিকা এবং হাইপোথিকা দিয়ে আবৃত। কোষ প্রাচীর থাকে না, কিন্তু এদের দেহ এপিথিকা এবং হাইপোথিকা দিয়ে আবৃত। এবার দেখো এই যে ডায়াটম, এই ডায়াটম কিভাবে বংশবৃদ্ধি করে? কোষ বিভাজনের মাধ্যমে ডায়াটম বংশবৃদ্ধি করে। কোষ বিভাজনের মাধ্যমে ডায়াটম বংশবৃদ্ধি করে। তাহলে বংশবৃদ্ধি করে কোষ বিভাজনের মাধ্যমে। দ্বিতীয় পয়েন্ট, পরের পয়েন্টে লেখো। দেখো, কোষ বিভাজনের মাধ্যমে ডায়াটমের আকৃতি ছোট হলে, ডায়াটমের আকৃতি যখন আকৃতি ছোট হয়ে গেলে এরা কি করে? অক্সরেণু উৎপন্ন করে। মনে রাখবে এটা, অক্সরেণু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অক্সরেণু উৎপন্ন করে, অক্সরেণু কথাটা মনে রাখবে, অক্সরেণু উৎপন্ন করে স্বাভাবিক আকৃতি লাভ করে। স্বাভাবিক আকৃতি লাভ করে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কোষ বিভাজনের মাধ্যমে আকৃতি ছোট হয়ে যাচ্ছে ক্রমশ, তখন ডায়াটম কি করে? অক্সরেণু উৎপন্ন করে এদের আবার স্বাভাবিক আকৃতি লাভ করে। তাহলে হাইপোথিকা লিখেছে, এপিথিকা এবং হাইপোথিকা। হ্যাঁ, এপিথিকা এবং হাইপোথিকা। কোষ প্রাচীর থাকে না, কিন্তু দেহ এপিথিকা এবং হাইপোথিকা দিয়ে আবৃত থাকে। আচ্ছা, নেক্সট আমরা পরেরটা লিখছি। 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর বিভাগটা হচ্ছে ইউগ্লিনেটস। দেখো,
ইউগ্লিনেটস। 3 নম্বরটা হচ্ছে ইউগ্লিনেটস। 3টে বিভাগ আছে। প্রোটিস্টিয়ান শৈবালদের 3টে ভাগে ভাগ করা হয়েছে। 3 নম্বর হচ্ছে ইউগ্লিনেটস, এর উদাহরণ হচ্ছে ইউগ্লিনা। ইউগ্লিনা বৈশিষ্ট্যগুলো আমরা লিখবো, ছবি আছে কিন্তু এর বৈশিষ্ট্য। আচ্ছা, ইউগ্লিনা লেখার আগে এর একটু একটা পয়েন্ট বাদ গেল। আচ্ছা, এটা আমি একটু ইউগ্লিনার আগে এটা লিখো না, আমি একটু এটা ভুলে গেছিলাম। আমি এর এখানে একটু লিখে নাও, সঞ্চিত খাদ্য। সঞ্চিত খাদ্যটা একটু লেখো। সঞ্চিত খাদ্য, সঞ্চিত খাদ্য হচ্ছে বিভিন্ন, একটু লিখে ফেলি, বিভিন্ন পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড, এই পলিস্যাকারাইডগুলো কি কি দেখো, তৈলবিন্দু, তৈলবিন্দু একটা। এবার দেখো এখানে নামটা হচ্ছে ক্রাইসোফাইটস। এর মধ্যে এই নাম অনুযায়ী এখানে একটা আছে, এখানে লেখো ক্রাইসোল্যামিনারিন, ল্যামিনারিন, ক্রাইসোল্যামিনারিন। আর একটা আছে ভলিউটিন, ভলিউটিন। এইগুলো হচ্ছে পলিস্যাকারাইড, তৈলবিন্দু, ক্রাইসোল্যামিনারিন, ভলিউটিন, ভলিটিন, ভলিটিন। আচ্ছা, সঞ্চিত খাদ্য হয়েছে। আচ্ছা, সঞ্চিত খাদ্য হয়েছে। আচ্ছা, এর মধ্যে আরেকটা পয়েন্ট হচ্ছে ক্লোরোফিল থাকে। এর মধ্যে কিন্তু ক্লোরোফিল থাকে। এই ক্লোরোফিলে কি কি থাকে দেখো, এ থাকে, ও সি থাকে, এবং বিভিন্ন জ্যান্থোফিল থাকে, বিভিন্ন জ্যান্থোফিল, বিভিন্ন জ্যান্থোফিল। এই জ্যান্থোফিলগুলো কি কি? এই জ্যান্থোফিলগুলো হচ্ছে ফিউকোজান্থিন, 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 মনে রাখবে এটা। আর ডায়াটোজান্থিন, ডায়াটোজান্থিন। তাহলে এই পর্যন্ত এই 6টা পয়েন্ট। তাহলে প্রথমটা হচ্ছে দেখো, এককোষী সামুদ্রিক শৈবাল, এদের ডায়াটম বলে। কোষপ্রাচীর থাকে না, দেহ এপিথিকা হাইপোথিকা দিয়ে আবৃত, হাইপোথিকা দিয়ে আবৃত হবে, এটা দিয়ে আবৃত। কোষ বিভাজনের মাধ্যমে ডায়াটম বংশবৃদ্ধি করে। কোষ বিভাজনের মাধ্যমে ডায়াটমের আকৃতি ছোট হয়ে গেলে অক্সরেণু উৎপন্ন করে স্বাভাবিক আকৃতি লাভ করে। সঞ্চিত খাদ্য হচ্ছে বিভিন্ন পলিস্যাকারাইড, সেগুলো হচ্ছে তৈলবিন্দু, ক্রাইসোল্যামিনারিন, ভলিউটিন। ক্লোরোফিল হচ্ছে এ ও সি। আর বিভিন্ন জ্যান্থোফিল থাকে, ফিউকোজান্থিন, ডায়াটোজান্থিন। আচ্ছা, হ্যাঁ, এই যে এইগুলো, এই যে জ্যান্থোফিল, এইগুলো আলাদা না। এই যে বিভিন্ন জ্যান্থিন, তার উদাহরণ জ্যান্থিনগুলো হচ্ছে ফিউকোজান্থিন আর ডায়াটোজান্থিন, আলাদা। তার মানে জ্যান্থিনের ভাগ, জ্যান্থিন কটা বলেছি এখানে, ফিউকোজান্থিন আর ডায়াটোজান্থিন। আর ক্লোরোফিল কি কি থাকে, এসি, এবিও আছে, তো তোমরা নিশ্চয়ই পড়েছ, এবি আছে। হ্যাঁ, ফিউকোজান্থিন, জ্যান্থিন, জ্যান্থিন, এইটা জ্যান্থোফিল, এটা জ্যান্থোফিল, জ্যান্থোফিল, বিভিন্ন জ্যান্থোফিল। আর জ্যান্থোফিলগুলোর নাম হচ্ছে ফিউকোজান্থিন আর ডায়াটোজান্থিন। বিভিন্ন জ্যান্থোফিল থাকে, জ্যান্থোফিলগুলোর নাম কি, ফিউকোজান্থিন আর ডায়াটোজান্থিন। আচ্ছা, তাহলে আমরা এই দ্বিতীয় ভাগটা আমরা এটা এখান থেকে মুছে দেবো, এটা এখান থেকে মুছে দিই। আচ্ছা, আমরা এবার তৃতীয় ভাগ,
তৃতীয় ভাগ যেটা হচ্ছে সেটা হচ্ছে কি নাম? 3 নম্বরটা বলো, মনে আছে তো? ইউগ্লিনয়েডস। ইউগ্লিনয়েডস এর উদাহরণটা হচ্ছে ইউগ্লিনা। আচ্ছা, আমরা ডান দিকে একটা ছবি আঁকবো। এটা লেখা হয়ে গেছে সবার? আচ্ছা, এই দিকটা আমি ছবি আগে ছবি ছবিটা আচ্ছা, ছবি আঁকার আগে এখানে বৈশিষ্ট্য লিখতে থাকে, তোমরা ওটা লিখে ফেলো। বৈশিষ্ট্য দেখো, 1 নম্বর লেখো ইউগ্লিনা। ইউগ্লিনা হচ্ছে কি? ইউগ্লিনা হচ্ছে এরাও নিশ্চয়ই জানো। ইউগ্লিনা হচ্ছে শৈবাল, অর্থাৎ এককোষী সালোক সংশ্লেষকারী শৈবাল ইউগ্লিনা। 2 নম্বর দেখো কোষদেহ পেলিকল দিয়ে আবৃত। কোষদেহ পেলিকল দ্বারা আবৃত থাকে। 3 নম্বর ছবিতে দেখাবো আমরা সঞ্চিত খাদ্য, তার নাম কি? প্যারামাইলন। সঞ্চিত খাদ্যর নাম কি? প্যারামাইলন। এবার দেখো দেহের অগ্রভাগে ফ্লাক্সের মতো কি থাকে? গহ্বর থাকে। একে কি বলে? রিজার্ভার বলে। রিজার্ভার তাহলে নিশ্চয়ই আমরা ছবিটা দেখাবো। রিজার্ভার বলে, ছবিটা আঁকলে বুঝতে পারবে। দেহের অগ্রভাগে ফ্লাক্সের মতো একটা গহ্বর থেকে রিজার্ভার বলে। 5 নম্বর হচ্ছে রিজার্ভার। এই যে রিজার্ভারটা, এই রিজার্ভার যে ছিদ্রের মাধ্যমে বাইরে নির্গত হয়, উন্মুক্ত হয়। রিজার্ভার যে ছিদ্রের মাধ্যমে বাইরে উন্মুক্ত হয় তাকে সাইটোস্টোম বলে। সাইটোস্টোম বলে। 6 নম্বর হচ্ছে কোষে কি কি থাকে? কোষে ক্লোরোপ্লাস্ট এবং নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস থাকে। আমরা এইবার একটা ছবি আমরা আঁকবো। ছবি আঁকলে আমরা দেখতে পাবো, দেখো আমি একটা ইউগ্লিনার ছবি আঁকছি। ইউগ্লিনা ফ্লাজেলা আছে।
এখানে দেখো ফ্লাক্সের মতো একটা গহ্বর আছে, এই যে ফ্লাক্সের মতো একটা গহ্বর তৈরি হয়েছে, ফ্লাক্সের মতো একটা গহ্বর তৈরি হয়েছে। এই গহ্বরটার নাম হচ্ছে রিজার্ভার, এই গহ্বরটার নাম হচ্ছে রিজার্ভার। দেখেছ? তাহলে ইউগ্লিনার এই যে দেহের অগ্রভাগে ফ্লাক্সের মতো একটি গহ্বর থাকে, একে কি বলে? রিজার্ভার বলে। আবার এই রিজার্ভার যে ছিদ্রের মাধ্যমে বাইরে উন্মুক্ত হয় তাকে বলে সাইটোস্টোম। মানে এই জায়গায় একটা ছিদ্র আছে, এই ছিদ্রটার নাম হচ্ছে সাইটোস্টোম। সাইটোস্টোম। তাহলে আমরা দুটো জিনিস জানলাম। নেক্সট হচ্ছে কোষের মধ্যে কোষ, দেখো এই যে প্যারামাইলন, এর মধ্যে সঞ্চিত খাদ্য থাকে এরকম, এরকম লম্বা লম্বা দেখতে, এগুলো হচ্ছে সঞ্চিত খাদ্য, এগুলোর নাম হচ্ছে প্যারামাইলন, এগুলোর নাম হচ্ছে প্যারামাইলন। এবার দেখো ক্লোরোপ্লাস্ট, এখানে ক্লোরোপ্লাস্ট আছে, ক্লোরোপ্লাস্ট থাকবে, এখানে নিউক্লিয়াস থাকে, আর নিউক্লিয়াসকে বেষ্টন করে এখানে একটা ক্লোরোপ্লাস্ট আছে, অর্ধেকটা উপরে অর্ধেকটা নিচে, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আর এ হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। এটা নিউক্লিয়াস, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ইউগ্লিনার যে বিশেষ বিশেষ অংশগুলো আমি দেখালাম, দেখো এটা কিন্তু ফ্লাজেলা, তাহলে আমরা একটা ইউগ্লিনার যে বিভিন্ন অংশগুলো দেখালাম, একটা হচ্ছে এরা হচ্ছে ফ্লাজেলা, এককোষী সালোকসংশ্লেষকারী শৈবাল, এবং এখানে একটুখানি এইটা একটু কারেকশন করে দিলে ভালো হয়, ফ্লাজেলা যুক্ত শৈবাল, এইটা একটু লিখে নাও, ফ্লাজেলা, ফ্লাজেলা যুক্ত শৈবাল, এই কথাটা লিখে নাও, ফ্লাজেলা যুক্ত শৈবাল, এককোষী সালোকসংশ্লেষকারী ফ্লাজেলা যুক্ত শৈবাল, কোষদেহ পেলিকল দ্বারা আবৃত, সঞ্চিত খাদ্য প্যারামাইলন, দেহের অগ্রভাগে ফ্লাক্সের মতো গহ্বর থাকে, একে রিজার্ভার বলে। রিজার্ভার যে ছিদ্রের মাধ্যমে বাইরে উন্মুক্ত হয় তাকে সাইটোস্টোম বলে। কোষে ক্লোরোপ্লাস্ট এবং নিউক্লিয়াস আছে, অর্থাৎ এই ছবিটা হচ্ছে ইউগ্লিনার ছবি। আমরা পরিষ্কার শৈবাল তার যে বিভিন্ন বিভাগগুলো আমরা জেনেছি, স্লাইম মোল্ডও আমরা অলরেডি খাতায় লিখে ফেলেছো, তোমরা জেনেছো। তাহলে প্রতিষ্ঠার পুরো অংশটা তোমরা জানতে পেরেছো। এই বারবার পড়লে তবে হবে, একদিনে বুঝতে হবে না, বারবার পড়তে হবে, ছবিগুলো দেখতে হবে, যতটা মনে থাকে, সবটা মনে থাকবে না, কিন্তু বারবার পড়লে দেখবে তুমি, যেহেতু অপশান থাকে তুমি লিখতে পারবে, যেটা তো পড়েছিলাম এটা হতে পারে, একেবারে পারবো না এটা হতে পারে, কেমন? আচ্ছা, আমরা এটা সবার লেখা হয়ে গেলে মুছে দেবো। ভাইরাসের যে বিভিন্ন শ্রেণীবিন্যাস সেটা একটু লিখবো। ভাইরাসকে কয় ভাগে ভাগ করা হয়েছে আমরা সেটা একটু লিখবো এখানে। তোমার তো 7টার সময় ছাড়তে হবে, দেখে ঠিক আছে, হয়ে যাবে। আচ্ছা, আমরা এটা কি বুঝবো? আচ্ছা, আমি ওপরের দিক থেকে মুছে দিচ্ছি, প্রশ্নটা লেখো। প্রশ্নটা হচ্ছে ভাইরাসের শ্রেণী বিভাগ, ভাইরাসকে কয় ভাগে ভাগ করা হয়েছে, প্রশ্নটা লেখো। ভাইরাসের, আচ্ছা তোমাদের একটা কথা বলি, শুধুমাত্র খাতায় লিখে রাখলে কিন্তু হবে না, পরের দিন কিন্তু তোমার খাতা নিয়ে আমি প্রশ্ন জিজ্ঞেস করবো, বুঝতে পেরেছ? শর্ট কোশ্চেন আমার শর্ট কোশ্চেন দিয়ে লাভ হবে না, শর্ট কোশ্চেন আমি দেবো, কিন্তু তার আগে খাতা মুখস্থ করে আসতে হবে সবাইকে, বুঝতে পেরেছ? পারবে তো? যেটুকু আমি আজকে লিখাচ্ছি, পরের দিন আমি এইটা চেষ্টা করবো যে খাতাটা নিয়ে গিয়ে খাতা অনুযায়ী তোমাদের প্রশ্ন করা,
যেমন তোমাদের যদি প্রথম প্রশ্নটা করি যে প্রোটোজোয়ান প্রতিষ্ঠাতে কিসের ভিত্তিতে 4 ভাগে ভাগ করা হয়েছে? গমনাঙ্গের ভিত্তিতে। প্রোটোজোয়ান প্রতিষ্ঠাতের মধ্যে কাদের গমনাঙ্গ অনুপস্থিত? তখন তোমাকে মনে রাখতে হবে ওই যে না কাদের অনুপস্থিত সেই তো ভাগটা কি 3 নম্বর, হ্যাঁ ওইটা মনে রাখতে হবে, ঠিক আছে? যেমন ডায়াটম কিসের মাধ্যমে তারা তাদের আকৃতি লাভ করে ছোট হয়ে গেলে? যে অক্সোরেন, এরকম ভাবে, কেমন ওই রকম ভাবে প্রশ্ন করবো, দেখবে তাতে সবটাই কভার হয়ে যাবে। আচ্ছা আমরা এবার লেখো ভাইরাসের বিভিন্ন শ্রেণী বিন্যাস, শ্রেণী বিভাগ গুলি লেখো। আচ্ছা সবার লেখা হয়ে গেছে, বুঝে দেবো সবটা। ভাইরাসকে কিসের ভিত্তিতে ভাগ করা হয়েছে? প্রথমত হচ্ছে ভাইরাসকে প্রথমে আমরা 1 নম্বর লেখো রোগ উৎপাদনের উপর ভিত্তি করে ভাইরাসের বিভাগ। 1 নম্বর লেখো, আচ্ছা 1 নম্বর লেখো রোগ উৎপাদনের উপর ভিত্তি করে ভাইরাসের শ্রেণী বিভাগ। একে প্রথম 3 ভাগে ভাগ করা হয়েছে। রোগ উৎপাদনের উপর ভিত্তি করে ভাইরাসের শ্রেণী বিভাগ। রোগ উৎপাদনের উপর ভিত্তি করে ভাইরাসের শ্রেণী বিভাগ। 1 দেখো উদ্ভিদ ভাইরাসকে কি বলে? লেখো ফাইটোফ্যাজিনি। উদ্ভিদ ভাইরাসকে বলে ফাইটোফ্যাজিনি। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে টিএমভি ভাইরাস। বাড়ি গিয়ে লিখে নেবে। টিএমভি মানে হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। টিএমভি মানে টোবাকো মোজাইক ভাইরাস। পিএমভি ভাইরাস মানে বিন মোজাইক ভাইরাস। টি মানে টোবাকো মোজাইক, টোবাকো মানে তামাক পাতা। টিএমভি ভাইরাস আর বি মানে বিন মোজাইক ভাইরাস, উদ্ভিদ ভাইরাস। তারপরে লেখো প্রাণী ভাইরাস বা জুফ্যাজিনি। এর উদাহরণ হচ্ছে বসন্ত ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, পোলিও ভাইরাস। আর একটা লিখে দিচ্ছি, পোলিও ভাইরাস। যেমন এরা হচ্ছে প্রাণী ভাইরাস। 3 নম্বর দেখো, 3 নম্বর হচ্ছে ফাজ ভাইরাস। ফাজ ভাইরাস তো তোমরা জানো, বলো তো কেউ একজন ফাজ ভাইরাস কাকে বলে? বা ব্যাকটেরিয়া ফাজ কাকে বলে? যে ভাইরাস কাকে আক্রমণ করে? ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। ব্যাকটেরিয়াকে আক্রমণকারী ভাইরাসকে কি বলে? ই কোলি ব্যাকটেরিয়াকে আক্রমণকারী ভাইরাসকে কি বলে? কোলিফাজ। এবার দেখো ছত্রাককে আক্রমণকারী ভাইরাসকে কি বলে? মাইক্রোফাজ। ছত্রাককে আক্রমণকারী, শৈবালকে আক্রমণকারী ভাইরাসকে কি বলে? ফাইটোফাজ। একটা লেখা হয়নি, জাইমোফাজ। ইস্টকে আক্রমণকারী, লিখে রাখো তো ওই জায়গাটায়। ইস্টকে আক্রমণকারী ভাইরাসকে জাইমোফাজ বলে। ইস্ট
যেখানে লিখেছিলে খাতাটা ওই বার করো। ইস্ট, ইস্ট মানে স্যাকারোমাইসিস সেরিফেসি। ইস্টকে আক্রমণকারী ভাইরাসকে জাইমোফাজ বলে। ইস্টকে আক্রমণকারী ভাইরাসকে কি বলে? জাইমো, বর্গজ আকার রস্যই ময়কার, জাইমোফাজ লিখেছো। ইস্টকে আক্রমণকারী ভাইরাসকে কি বলে? জাইমোফাজ। অ্যাক্টিনোমাইসিটিস কে আক্রমণকারী ভাইরাসকে কি বলে বলো? অ্যাক্টিনোফাজ, তাই তো? ওগুলোকে মনে রাখবে। পলিফাজ, সায়ানোডিলাভ সবুজ শৈবাল আক্রমণকারী ভাইরাসকে সায়ানোফাজ। আচ্ছা, তাহলে জাইমোফাজ, বর্গজ আকার রস্যই ময়কার। আচ্ছা, ফাজ ভাইরাস উদাহরণ লেখো। T2 ফাজ, T2 ফাজ, T4 ফাজ। আচ্ছা, তাহলে আমরা 1 নম্বর লিখলাম। এবার লেখো নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে। নিউক্লিক অ্যাসিড, দেখো উদ্ভিদ ভাইরাসকে ফাইটোফ্যাজিনি বলে। তোমাদের বইতে এটা ভুল আছে মনে হয়। এটা বইতে দেখবে, গভর্নমেন্টের বইতে এটা জুফ্যাজিনি এই জায়গায় আছে, হবে না। প্রাণী ভাইরাসকেই জুফ্যাজিনি বলে, এটা দেখবে বইতে ঠিক করবে। আচ্ছা, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিডের উপরে ভিত্তি করে, নিউক্লিক অ্যাসিডের ওপর ভিত্তি করে ভাইরাসের শ্রেণী বিভাগ। নিউক্লিক অ্যাসিড এর ভাগগুলো আমরা লিখবো। 1 নম্বর হচ্ছে আরএনএ ভাইরাস, আরএনএ যুক্ত ভাইরাস, আরএনএ যুক্ত ভাইরাস বা রাইবো ভাইরাস। আরএনএ যুক্ত ভাইরাসকে কি বলে? মনে রাখবে, রাইবো ভাইরাস। এর উদাহরণটা কি? এর উদাহরণ হচ্ছে উদ্ভিদ ভাইরাসটা হচ্ছে, মনে রাখবে, উদ্ভিদ, সকল উদ্ভিদ ভাইরাস, উদ্ভিদ ভাইরাস। তার মানে ওই উপরে উদাহরণ দিয়েছিলাম টিএমবি, বিএমবি, এগুলো সব হচ্ছে উদ্ভিদ ভাইরাস। তাহলে সকল উদ্ভিদ ভাইরাস হচ্ছে কেমন? এটা মনে রাখবে। উদ্ভিদ ভাইরাস হচ্ছে, আমি ব্র্যাকেটে লিখে দিলাম, উদ্ভিদ ভাইরাস হচ্ছে আরএনএ যুক্ত ভাইরাস, সেই জন্য উদাহরণটা টিএমবি, বিএমবি লিখব। 2 নম্বর হচ্ছে ডিএনএ যুক্ত ভাইরাস। ডিএনএ যুক্ত ভাইরাসকে কি বলে? ডিএনএ যুক্ত ভাইরাসকে, দেখেন এখানে দেওয়া আছে রাইবো ভাইরাস, তাহলে ডিঅক্সিটা আগে বসিয়ে দেবো। ডিঅক্সি রাইবো ভাইরাস, ডিঅক্সি রাইবো ভাইরাস। এটা প্রাণী ভাইরাস, অর্থাৎ উদাহরণটা লিখবে। বসন্ত ভাইরাস লেখো, বসন্ত ভাইরাস, বসন্ত ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, এই দুটো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এবার 3 নম্বর হচ্ছে, 3 নম্বর হচ্ছে রেট্রো ভাইরাস। রেট্রো ভাইরাস এর একটা সংজ্ঞা একটুখানি আমি লিখে দিই, মনে রাখবে। রেট্রো ভাইরাস কাদের বলে? যে আরএনএ যুক্ত ভাইরাস, যে আরএনএ যুক্ত ভাইরাসে, যে আরএনএ যুক্ত ভাইরাসে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচক থাকে। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, ট্রান্সক্রিপ্টেজ উৎসেচক থাকে, তাকে রেট্রোভাইরাস বলে। কেমন? একটা উদাহরণ আমি দিচ্ছি, এটা হচ্ছে এএলভি রেট্রোভাইরাস।
অ্যাডিয়ান লিউকোমিয়া, অ্যাডিয়ান লিউকোমিয়া ভাইরাস। এটা হচ্ছে রেট্রোভাইরাস। নিউক্লিক অ্যাসিডের উপরে ভিত্তি করে ভাইরাসকে তিন ভাগে ভাগ করা হচ্ছে। আরএনএ যুক্ত ভাইরাস রাইবো ভাইরাস, ডিএনএ যুক্ত ভাইরাস হচ্ছে ডিঅক্সিরাইবো ভাইরাস, রেট্রোভাইরাস হচ্ছে আরএনএ যুক্ত ভাইরাস। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, রিভার্স ট্রান্সক্রিপশন মানে জানো, ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে যখন ডিএনএ হবে রিভার্স ট্রান্সক্রিপশন, বুঝতে পেরেছ? আবার আরএনএ থেকে যখন প্রোটিন হয় তখন বলে ট্রান্সলেশন, বুঝতে পেরেছ? ডিএনএ থেকে যখন ডিএনএ হয় তখন কি বলে? প্রতিলিপিকরণ। ইংরেজি কি বলে? রেপ্লিকেশন। ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে ডিএনএ রিভার্স ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন ট্রান্সলেশন। চারটে কথা। আচ্ছা যাই হোক, আচ্ছা আমরা এইটা জানলাম। এবার 3 নম্বর আমরা পড়ব। 3 নম্বর হচ্ছে, দেখো এটা হচ্ছে প্রথম নিউক্লিক অ্যাসিড হলো। এবার হচ্ছে জননের উপর ভিত্তি করে, হ্যাঁ, অ্যাডিয়ান লিউকোমিয়া ভাইরাস। এই এলতে লিউকোমিয়া ভাইরাস, অ্যাডিয়ান লিউকোমিয়া ভাইরাস। এবার দেখো জননের উপর ভিত্তি করে, জননের উপর ভিত্তি করে ভাইরাসের শ্রেণীবিভাগ। জননের উপর ভিত্তি করে ভাইরাসের শ্রেণীবিভাগ, এটা তো নিউক্লিক অ্যাসিড হলো। এবার দেখো জননের উপর, তোমরা এটা পড়েছো, জননের উপর ভাইরাস দুইভাবে জনন সম্পন্ন করে। একটা কি নাম বলো? বলো। লাইটিক চক্র। দেখো লাইটিক চক্র, লাইটিক চক্র। এই লাইটিক চক্র দেখো পোষক কোষের, একটু 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 লিখে নাও, পোষক কোষের বিদারণ ঘটে, তাই তো? বিদারণ ঘটে। এর উদাহরণটা কোথায়? উদাহরণটা হচ্ছে T2 ফাজ, T4 ফাজ, এইগুলো হচ্ছে এর উদাহরণ। 2 নম্বর হচ্ছে লাইসোজেনিক, লাইসোজেনিক চক্র। লাইসোজেনিক চক্র পোষক কোষের বিদারণ ঘটে না, এখানে লিখে রাখো, পোষক কোষের বিদারণ ঘটে না। এর উদাহরণ কি? ল্যামডা ফাজ। ল্যামডা চিহ্নটা একটুখানি দেবে তোমরা, এটা ল্যামডা ফাজ। আর একটা ভাগ আছে, উপরের দিকটা মুছে দিলে আমরা লিখতে পারবো। তাহলে দেখো, রোগ উৎপাদনের উপর ভিত্তি করে ভাইরাসের শ্রেণীবিভাগ, নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে ভাইরাসের শ্রেণীবিভাগ, জননের উপর ভিত্তি করে ভাইরাসের শ্রেণীবিভাগ। আচ্ছা, আর একটা ভাগ আমরা উপরে দিচ্ছি, সেটা হচ্ছে আকৃতির উপর ভিত্তি করে ভাইরাসের শ্রেণীবিভাগ। 4 নম্বর লেখো, আকৃতির উপর ভিত্তি করে ভাইরাসের শ্রেণীবিভাগ। ভাইরাসকে আকৃতির উপর ভিত্তি করে 4 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে দণ্ডাকৃতি, দণ্ডাকৃতি, দণ্ডাকৃতি ভাইরাস। এর উদাহরণ হচ্ছে টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস। ব্যাঙাচির ন্যায়, ব্যাঙাচির ন্যায় দেখতে। এই উদাহরণ হচ্ছে T2 ফাজ।
ব্যাঙাচির ন্যায় হচ্ছে T25। এবার লেখো ঘনকাকার, 3 নম্বর লেখো ঘনকাকার। ঘনকাকার ভাইরাস, সেইগুলোর নাম হচ্ছে ঘনকাকার হচ্ছে ঘনকাকারটা হচ্ছে ভিরিওলা। ভিরিওলাটা একটা আছে, আর একটা হচ্ছে, আচ্ছা এটা ভিরিওলা একটা লিখে রাখো, আর একটা তো মনে আসছে না, ভিরিওলা। হারপিস, এটা আরেকটা লেখো, মনে আসছে, হারপিস লেখো, হারপিস, হারপিস ভাইরাস। ভিরিওলা আর একটা হচ্ছে হারপিস ভাইরাস। আচ্ছা, দণ্ডাকৃতি হলো, ব্যাঙাচির ন্যায় হলো, ঘনকাকার হলো, গোলাকার, আর একটা আছে 4 নম্বরটা হচ্ছে গোলাকার ভাইরাস। গোলাকার ভাইরাস, গোলাকার ভাইরাসটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। আর একটা লেখো পোলিও ভাইরাস। পোলিও ভাইরাস। আমরা ভাইরাসের যে বিভিন্ন শ্রেণী বিভাগগুলো আমরা লিখলাম, একবার চোখ দেখে নেবে, টাইম হয়ে গেছে। তাহলে আজকে আমরা এই পর্যন্ত থাক। আমরা পরের দিন যেটা লেখাবো, তুমি তো ছিলে না মানুষ, আমরা একটুখানি আরেকটা পড়ে নিয়েছি, লাইসোজেনিক এবং লাইটিক চক্র। তোমরা পার্থক্য লিখে নিয়ে আসতে পারবে? আমি বিষয়গুলো লিখে দিলে লিখে আনতে পারবে? আচ্ছা, বিষয়গুলো আমি 5 মিনিটে লিখে দিচ্ছি, তোমরা বাড়িতে বসে লাইটিক এবং লাইসোজেনিক চক্রের মধ্যে পার্থক্য লিখে আনবে। কি কি বিষয়ের উপরে পার্থক্য লিখবে? আচ্ছা আমি বলে দেবো, কিন্তু বাড়িতে বসে লিখে নিয়ে আসবে। লাইটিক, প্রশ্নটা লেখো, লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্রের মধ্যে পার্থক্য লেখো। মধ্যে পার্থক্য লেখো। বিষয়গুলো হচ্ছে আমি বিষয়গুলো লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। বিষয়গুলো হচ্ছে পোষক কোষের বিদারণ, পোষক কোষের বিদারণ, এই 1 নম্বর পয়েন্ট। এর ভিত্তিতে পার্থক্য লিখবে। 2 হচ্ছে পোষক কোষের ডিএনএ, পোষক কোষের ডিএনএর উপরে ভিত্তি করে পার্থক্য লিখবে। 3 নম্বর হচ্ছে প্রোফাজ গঠন, প্রোফাজ গঠন। 4 নম্বর হচ্ছে আক্রমণের প্রকৃতি, আক্রমণের প্রকৃতি। 4 নম্বর হচ্ছে পুনঃসংযোজনে, ব্যাকটেরিয়াল ডিএনএর ভূমিকা। 5 নম্বর হচ্ছে উদাহরণ। আমি এক এক করে বলে গিয়েছি, তোমরা মনে রেখে বাড়িতে লিখবে। 1 নম্বর, তাহলে পয়েন্টগুলো দেখে নাও। প্রথম হচ্ছে লাইটিক চক্র। লাইটিক চক্র, পোষক কোষের বিদারণ ঘটে কি ঘটে না? লাইটিক চক্রে ঘটে তো। তাহলে প্রথমটা দেখো, আমি একটুখানি তোমাদের এখনই আমি লিখে দিচ্ছি, বাড়িতে বসে লিখবে। আছে, লিখে আছে তো?
হ্যাঁ, একা লিখতে পারবে তো? এখন লিখতে পারবে? ও তো চলে যাচ্ছে, তুমি বাড়িতে বসে লিখে নিয়ে আসবে। তাহলে এখন বসে এইটা 5 মিনিটের মধ্যে লিখে আমাকে দেখাও, পারবে তো? শুধু এই পয়েন্টটা হয়তো লিখতে পারবে না, পুনঃসংযোজনে ব্যাকটেরিয়াল ডিএনএ ভূমিকা। আচ্ছা, লাইটিক চক্রে পুনঃসংযোজন আর একটা জায়গায় ওই ডিএনএটাকে নিয়ে যায় কি যায় না? ব্যাকটেরিয়াটা পোষক কোষের ডিএনএ ভাইরাস কি বহন করে নিয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? না। তাহলে লাইটিক চক্রে পুনঃসংযোজনে ব্যাকটেরিয়াল ডিএনএ কোনো ভূমিকা নেই, কি বুঝতে পেরেছি? কিন্তু লাইসোজেনিক চক্রে ব্যাকটেরিয়াটা মধ্যে প্রতিলিপিকরণ হচ্ছে, তার মধ্যে কিন্তু নিজের ডিএনএ ছাড়াও ব্যাকটেরিয়াল ডিএনএ আছে। তাহলে পুনঃসংযোজন হচ্ছে এবং পুনঃসংযোজনে ব্যাকটেরিয়াল ডিএনএ ভূমিকা এক্ষেত্রে আছে। তাহলে সব কটা বুঝতে পেরেছো? আচ্ছা, এই কটা এক্ষুনি লিখে দেখাও, পারবে তো লিখতে? আচ্ছা লেখো, আমি বলছি। আচ্ছা আমি একবার করে বলি, দেখো, পোষক কোষের বিতরণ লাইটিক চক্রে হয়, ঘটে কি ঘটে না? ঘটে। লাইসোজেনিক চক্রে ঘটে। আচ্ছা, পোষক কোষের ডিএনএ লাইটিক চক্রে বিনষ্ট হয় কি হয় না? বিনষ্ট হয়। লাইসোজেনিক চক্রে বিনষ্ট হয়। প্রোফাজ গঠন লাইটিক চক্রে প্রোফাজ গঠিত হয় না, হয় না। লাইসোজেনিক চক্রে প্রোফাজ গঠিত হয়। প্রোফাজ মানে জানো তো? প্রোফাজ মানে কি? প্রোফাজ মানে দুটো ডিএনএ মিলন। কার কার? পোষক কোষের ডিএনএর সঙ্গে ভাইরাল ডিএনএ একসঙ্গে যুক্ত হওয়াটাকে বলা হয় প্রোফাজ গঠন। হ্যাঁ, তাহলে এটা কিন্তু লাইসোজেনিক চক্রে প্রোফাজ গঠিত হয়, লাইটিক চক্রে প্রোফাজ গঠিত হয় না। আক্রমণের প্রকৃতি, লাইটিক চক্রে আক্রমণের প্রকৃতি, এটা হচ্ছে আক্রমণের প্রকৃতি। লাইটিক চক্রে তীব্র বা একে বলে ভিরুলেন্ট। তীব্র মানে কি? ভিরুলেন্ট। আর মৃদু মানে কি? মৃদু মানে টেম্পারেট। মৃদু মানে টেম্পারেট, ঠিক আছে? আচ্ছা, তাহলে সবকটা নিশ্চয়ই বুঝতে পেরেছে। উদাহরণ হচ্ছে এটা লাইটিক চক্রে T2 T4 ফাজ, লাইসোজেনিক চক্রে উদাহরণ হচ্ছে ল্যাম্ডা ফাজ। তাহলে আমরা লাইটিক চক্র লাইসোজেনিক চক্রের থেকে প্রশ্ন থাকবে পরীক্ষায়, সেই জন্য ভালো করে এটা খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা সবাই লিখতে পারছো? আচ্ছা, লেখা হয়ে গেছে সবার? আচ্ছা, লিখে এটাই শেষ করে দিচ্ছি। আচ্ছা, আমি ভিডিওটা অফ করে দিই।